বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের এক অনন্য জেলা মৌলভীবাজার। এই জেলার শ্রীমঙ্গল উপজেলাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। দূর দূরান্তের চা বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন। কিন্তু মৌলভীবাজার শুধু চা বাগানেই শেষ নয়। চা বাগানের আড়ালে শ্রীমঙ্গল ও তার আশেপাশের উপজেলাগুলোতে লুকিয়ে আছে এমন সব প্রাকৃতিক সৌন্দর্য যার কথা জানে না 90% পর্যটক। বীরের বাইরে নীরব পাহাড়ি পথ, দুর্গম এলাকায় বসবাস করা মানুষের জীবন, স্বচ্ছ ঝিরি, অচেনা বনভূমি আর গিরিখাত। ঠিক সেখানেই আমরা যাব হেঁটে বেড়াতে। রাতে ক্যাম্পিং করব চা বাগানের পাশেই টিলার উপরে। চলুন মৌলভীবাজারের সেই অদেখা সৌন্দর্যের খোঁজে শুরু করি এক ভিন্ন যাত্রা। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। গন্তব্য চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে শ্রেণীভেদে ভাড়া 300 টাকা থেকে শুরু হয়ে 1074 টাকা পর্যন্ত হয়ে থাকে। রাত 10টা 30 মিনিটের উপবন এক্সপ্রেসে করে আমরা রওনা দিলাম সবুজে ঘেরা সেই চায়ের রাজ্যের উদ্দেশ্যে। অলরেডি চলে আসছি শ্রীমঙ্গল রেল স্টেশনে। পিছনে রেল স্টেশন থেকে মাত্র বের হলাম। প্রায় 11টার পরে ঢাকা থেকে ট্রেনটা ছেড়ে আসছে, আর এখানে এই শ্রীমঙ্গল রেল স্টেশনে 4টা বাজে নামায় দিছে ভোর। তো এখন প্রায় 6টার মতো বেজে গেছে। প্রায় 2 ঘন্টার মতো এই ট্রেন স্টেশনে সময় কাটাইছি। একটু বসেছিলাম, মানে অন্ধকার ছিল চারিদিকে। আর এখন সকালে নাস্তা করবো, তারপর বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। রেল স্টেশন থেকে একটা অটো ভাড়া করে নিয়েছি। ভাড়া নেবে 300 টাকা, যেটা আমাদের হরিণছড়া নামিয়ে দিবে। আর সেখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে লাসুবন গিরিখাতের দিকে। 300 টাকায় একটি অটো ভাড়া করে আমরা রওনা দিচ্ছি হরিণছড়ার দিকে। সেখান থেকে আমাদের হেঁটে যেতে হবে লাসুবন গিরিখাতের উদ্দেশ্যে। আর এই পথে যেতে যেতে চোখে পড়বে চা বাগানের সমাহার। চলে আসছি হরিণছড়া, যে গল্ফ মাঠ আছে এটা সামনেই। তো এখানেই আমাদের যে অটোটা আছে সেটা নামিয়ে দিয়ে গেছে। এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যে লাসুবন গিরিখাত আছে সেখানে যেতে হবে। এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে যদি হেঁটে যাই। এই রাস্তাটা ধরে আমরা হেঁটে হেঁটে যাব। আর এই যে এই পাশে দেখতেছেন, এটাই হলো হরিণছড়া যে গল্ফ মাঠ আছে সেটা। এখান থেকেই আমাদের হাঁটা শুরু। যদি লোকাল গাড়ি পাওয়া যায় তাহলে সেগুলোতে করে এগিয়ে যাওয়া যাবে, আর না পেলে হেঁটেই যেতে হবে পুরোটা পথ। আমরা কিছুটা পথ হেঁটে যাওয়ার পর ভাগ্য ভালো ছিল লোকাল সিএনজি পাই। সেটাতে করেই লাসুবন গিরিখাতের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, নাহাটি স্টেটের ভিতরে চলে আসছিলাম একটা সিএনজিতে করে। অনেকখানি এনে দিছে, পরে ভাড়াই নিতে চায় নাই আর কি। উনি নিজেই গাইড ভাড়া করে দিল বার্গেনিং করে, আর 300 টাকা নেবে, একদম ভিতরে নিয়ে দেখায় দিয়ে আসবে আমাদের আর কি। তো এই পিছন থেকে গাইডটা নিয়ে নিছে, এখানে নামাই দিছে উনি। খুবই ভালো লাগছে ভাইয়ের সাথে দেখা হয়। আর এই যে সামনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা 2 জন আসছি, আর এই যে সামনে আমাদের গাইড। ভাই কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে না হলে তো মনে করেন ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে। মানে একদম ঘুরে আসতে? হ্যাঁ হ্যাঁ। তোর নাম কি? সূর্য। তোমার নাম কি? সূর্যই। মেঘলা? ও সুন্দর নাম সবার তো দেখি। তোমরা কি সবাই এই এলাকায় থাকো? রাস্তার দুই পাশে ছোট বড় টিলা, আর সেই টিলা জুড়ে বিস্তৃত সবুজ চা বাগান। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের মাঝে আমরা এগিয়ে চলেছি লাসুবন গিরিখাতের পথে।
ছোট্ট পাড়াটা দেখতেছেন, এটা হলো দোনাখালা। কয়েকটা বাড়ি আছে ছোট ছোট, তো খুব দেখতে সুন্দর চমৎকার, একদম টিলার উপরে ওনারা বাড়ি করে রাখছে। সনাতন ধর্মে যারা আছে ওনারা থাকে আর কি, কয়েকটা ফ্যামিলি। তো আমরা আবার এই যে টিলা থেকে এদিক দিয়ে নেমে যাচ্ছি। আমরা এই যে দুনাখালা যেই জায়গাটা আছে, যে পাড়াটা দেখাইছি উপরে, এটার একদম পাশেই নিচের দিকে চলে গেছে একদমই, মানে এটাই হলো গিরিখাতের রাস্তাটা। আর ওই যে নিচে যেতে হবে, ওইখানে গিরিখাত রয়েছে। একদম গিরিখাতে চলে আসছি। এই পাশে হলো লাসুবন, আর যেখান থেকে আমরা গাইড নিছি ওখান থেকে প্রায় 15-20 মিনিট হাঁটলেই এই জায়গাটাতে আপনারা চলে আসতে পারবেন। এই দেখেন সামনে কত সুন্দর। এক পাশে লাসুবন গিরিখাত রয়েছে, আর অন্য পাশেও আরেকটি গিরিখাত রয়েছে, তবে সেটার কোনো নির্দিষ্ট নাম নেই। আর আমরা প্রথমেই সেই নাম না জানা গিরিখাতের দিকে হাঁটা শুরু করি। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই চারপাশে নেমে আসছে গভীর নীরবতা, আর অজানা সৌন্দর্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে চোখের সামনে। প্রতিটি পদক্ষেপ যেন নিয়ে যাচ্ছে প্রকৃতির আরো গভীরে রহস্যের দিকে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, গরম লাগতেছিল এই জন্য জ্যাকেটটাও খুলে ফেলছি। অনেকক্ষণ যাবতীয় হাঁটতেছি, আর এখানে দুইটার দিকে দুইটা পথ চলে গেছে। এদিকে কি ভাই এটা? এদিকে ভারত। এদিকে ভারত। ও, সামনে কি যাওয়া যাবে? না, যাওয়া যাবে না, এদিকে পুলিশ আছে, বিএসএফ আছে। এইখানে পুলিশ আছে? বাংলাদেশ পুলিশ? না, ভারতের ভারতের পুলিশ, মানে ভারতের বিএসএফ আছে? বিএসএফ আছে, পুলিশও আছে, ক্যাম্পও আছে ওখানে। ও, সামনেই ক্যাম্প আছে? এই তো মনে করেন এখান থেকে বেশি হলে 15 মিনিট হাঁটলেই ক্যাম্প পাওয়া যাবে। ও, বিএফএস ক্যাম্প, মানে ভারতের যেটা। আর আমরা কি এদিকে যাবো? গুহাটা এদিকে না? ও, এই যে এটা এটা হলো সেই গিরিখাত, আর এটা ভিতর দিকে আমরা চলে যাব। সাপ আছে নাকি ভাইজান? এমন চমৎকার দৃশ্য দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার। অসাধারণ জায়গা দেখেন, এখান দিয়ে ঝিরির পানিগুলো যাচ্ছে, আর এই দেখেন এই রাস্তাটা আমরা পার হয়ে আসছি। কেমন ভাই? এটা এটা কি খরচ দিছে কি ফরেস্টের ওনারা? এই পার যাওয়াতে পারবেন না। ও, মানে এর ওই পারে যাওয়া নিষেধ? ওই যে সীমান্ত। ডান পাশে যে গিরিখাতটা ছিল সেখান থেকে আমরা আবারও বেরিয়ে যাচ্ছি। অসাধারণ কিন্তু জায়গাটা, আপনাদের ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি আমি জানি না, কিন্তু আপনারা যদি সামনাসামনি দেখেন এটা সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। আর এই যে দেখেন এই পাহাড়গুলো দেখতেছেন, এই পাশের, এর উপরে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার আছে। আমরা মাত্র এক পাশ থেকে ঘুরে আসলাম, এটা হলো গিরিখাত বলে, ওইটার কোনো নাম নাই। তবে আরেক পাশ যেটা আছে সেটা হলো লাসুবন গিরিখাত। তো আমরা এই যে লাসুবন গিরিখাতের দিকে যাচ্ছি এখন। আবার যেই জায়গা থেকে যাত্রা শুরু করছিলাম সেই জায়গার ডান দিকে অলরেডি আমরা ঘুরে আসছি, তো বাম দিকে এই লাসুবন গিরিখাতটা রয়েছে। আপনারা এই যে দেখেন এমন অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই গিরিখাতে প্রবেশ করলেই মনে হবে যেন হারিয়ে গেছেন অন্য এক জগতে। শ্রীমঙ্গলে যে এত অপূর্ব আর অজানা সৌন্দর্য আছে তা এখানে না এলে সত্যি বোঝা মুশকিল। চারপাশে ছোট বড় টিলা ঘিরে রেখেছে এই জায়গাটিকে, আর মাঝখান দিয়ে বয়ে গেছে রহস্যময় এক গিরিখাত। গিরিখাত জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় পাথর, যার উপর দিয়ে ধীরে ধীরে বয়ে চলেছে স্বচ্ছ শীতল পানি। এই নির্মল পানি আশেপাশের গ্রামের মানুষের জীবনের অংশ।
তাদের খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন নানান কাজে ব্যবহৃত হয় এই গিরিখাতের পানি। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য যেন মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে তোলে। লাসুবন যে গিরিখাত আছে এটার একদম লাস্টের দিকে চলে আসছে না? last মানে এদিকে কই যায় এদিকে? এইদিকে হলো পুঞ্জি, আর ভারতের মানে এদিকে পুঞ্জিও যাওয়া যায়, আমাদের গ্রামেও যাওয়া যায়, ভারতেও যাওয়া যায়। ভারতে মানে এই রাস্তার ভিতরে এদিকে সামনেও মনে হয় দুই দিকে চলে গেছে নাকি? দুই দিকে চলে গেছে, একদিকে আমাদের দিকে আর একদিকে এইদিকে। ভারতের দিকে। হ্যাঁ। এদিকে? এই যে এইদিকে ভারত আছে। এদিকে ভারত। ভারত। 2 ঘন্টার মতো হবে এই বিভিন্ন গিরিপথে হেঁটে বেরিয়েছি। আর এখন এই যে একটা টিলার উপরে উঠতেছি, আর এটার উপরে একটা ছোট্ট পাড়া আছে, সেই পাড়ার সৌন্দর্যটা আপনাদের দেখাবো। এই টিলার উপরে এখন উঠবো আর কি। ভাই এখানে আপনারা পুজো করেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে পুজো করি। এখানে কিসের জন্য আপনারা পুজো করেন? শুধু গাছের পূজা করেন নাকি? না না না, ওখানে সাপ আছে, আরো অনেক জাতীয় আমাদের দেবতা আছে, ওর পরে এই অনেক কিছু, মানে এখানে আমরা সবকিছু ধর্মীয়- মিলে একবারে হ্যাঁ, আপনারা হ্যাঁ, পুজোটা একসাথে করেন। পূজা করি। এটার ভিতরে কি সাপ আছে? হ্যাঁ, সাপের কি সাপ মতো এটা? আছে, কোকো সাপ আছে। ককো সাপ? হ্যাঁ, কোকো সাপও আছে, এরপরে আরো অনেক জাতের সাপও আছে, তবে এগুলো রাত্রের বেলা দেখা যায়, দিনের বেলা দেখা যায় না। দিনের বেলা শুধু কোকো সাপ থাকে বাইরে। পরে এই মূর্তি টুর্তি এনে এখানে হ্যাঁ। আপনারা পুজো করেন নাকি? ওই যে মানুষ, অনেক মানুষ আছে না সাহায্য করে, হ্যাঁ। ওই সাহায্য করলে এগুলো আমরা কিনে নিয়ে আসি শ্রীমঙ্গল থেকে। ও বুঝতে পারছি। কিনে নিয়ে আসি, আমাদের ফুল উল কাপড় চুপড়, এই যে কাপড় পরাইছি না, জি জি। এটা মনে করেন আমাদের মা, ওই যে কাপড় ও পরাই আমরা। কাপড় পরাছেন, এটা হলো আপনাদের মা। এই যে এটা, এই গাছটা হলো ওনাদের মা। আর এই এলাকাটার নাম কি, মানে এই জায়গাটা? গ্রাম থাং। জায়গাটার নাম হলো গ্রাম থান। গ্রাম থাং। থান। আর এই যে বিশাল বড়, প্রায় কত বছর হবে এই বটগাছটা? 40-50 বছর হবে এটা। 40-50 বছর। হ্যাঁ, হুম, বিশাল বড় একটা বটগাছ। আর ওই যে ওই পাশে ওই গ্রামটার নাম কি ভাইজান? এটাকে বলে 3 নম্বর হেলিপ্যাড টিলা। 3 নম্বর হেলিপ্যাড টিলা। মানে কাছেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার একদম। আর এটাই বলা যায় লাস্ট একটা পাড়া আর কি, এরপরেই ইন্ডিয়া রয়েছে। আর আমরা মাত্র গিরিখাত থেকে যেই উঠে আসলাম। যে আমাদের একটা সমস্যা কি, আমরা এখানে গিরিখাতের লোককে আমরা যাতে বাধা দিই কিসের জন্য, যে আমাদের পানির কষ্ট, আমরা পানি খাইতে পারি না। মেন হলো কি, যে তারা যাবে অনেক ধরনের নোংরা করছে, মাংস টাংস হাড়িটা সব কিছু ফেলা আছে, বা বিভিন্ন বিস্কুটের প্যাকেটের ফেলা আছে, আমাদের পানি খাওয়ার সমস্যা হচ্ছে। মানে আপনারা ওই জিরি থেকেই পানি খান সব সময়, হ্যাঁ। সারা বছর? হ্যাঁ, সারা বছর। আর এখন পর্যটকরা আসলে দেখা যায় বিভিন্ন মাংসর হাড্ডি, হ্যাঁ। পরে বিভিন্ন জিনিসপত্র প্যাকেট ট্যাকেট ওইখানে ফালায় রেখে যায়, যেটার জন্য আপনাদের পানিটা দূষিত হয়ে যায়, আপনারা খাইতে সমস্যা হয়। এই তো ওই যে দেখলাম আমার বাচ্চা পানি তুলে, তাছাড়া এখন আমি কাছ থেকে আসছি, এখন আমি যাবো পানি তুলবো। মানে আপনাদের সবার পানির উৎস হইলো ওইটা, মানে ওইখান থেকে আপনারা সবাই পানি নেন, এই তো? হ্যাঁ। তো আপনারা যারাই আসবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ ওনারা এখানে অনেক কষ্ট করে জীবনযাপন করে। আর প্যাকেটও কোনো কিছু ফালায় রাখবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর কি। গাইডকে বিদায় দিয়ে দিছি, আর আমরা আবারও হাঁটা শুরু করছি যেদিক দিয়ে আসছিলাম সেদিকে। এখন গাড়ি পাবো কিনা জানি না, কারণ গাড়ি এই রাস্তায় পাওয়াই যায় না একদমই। আমাদের ভাগ্যক্রমে আমরা আসার সময় পাইছিলাম আর কি একটা সিএনজি, তাও সেই বাইক কিন্তু টাকাও নেয়নি। এদিক দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাব। আর আজকে রাত্রে কিন্তু আমরা ক্যাম্পিং করে থাকব, তবে কোথায় ক্যাম্পিং করব তার ডিসিশন কিন্তু এখনও নিতে পারি নাই। তো যাই দেখি, যেদিকে ভালো লাগে বা যেদিকে ক্যাম্পিং করার অনুমতি আছে এরকম একটা সুন্দর জায়গায় ক্যাম্পিং করব। আমরা চাইছিলাম ঝিরিটাতে বা যেই গিরিখাত আছে সেখানে ক্যাম্পিং করার জন্য, ওইখানে নিরাপত্তার খাতিরে অনুমতি দেয় না আর কি, এলাকার মানুষও না, বিজিবিও না, কেউই দেয় না। তো আমরা যাচ্ছি নিরাপদ একটা জায়গা খোঁজার জন্য। তিরিশ মিনিট হবে হাঁটতেছি, আর যেই নাহার টি স্টেট আছে সেটাতে আছি। হরিণছড়া পর্যন্ত হেঁটেই আসতে হয়েছে, রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায়নি। আর হরিণছড়া থেকেই লোকাল সিএনজিতে করে 50 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে।
চলে আসছি শ্রীমঙ্গল শহরে। মানে অনেকটাই লেট হয়ে গেছে গাড়ি পাইতে, পুরা রাস্তায় হেঁটে আসতে হয়েছে। আপনারা যদি গিরিখাতে যান সেক্ষেত্রে গাড়ি একদম রিজার্ভ করে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, না হলে অনেক রাস্তা হাঁটতে হবে। রাতে রান্না করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে আমরা রওনা দিচ্ছি একটি নির্জন ক্যাম্প সাইটের উদ্দেশ্যে, যেখানে আজকের রাতটা কাটাবো তাঁবুর ভেতরে, প্রকৃতির নীরবতা আর অ্যাডভেঞ্চারের অনুভূতির মাঝে। এতক্ষণ কষ্ট করে এখানে রান্না করছি আর কি। মোটামুটি কি অবস্থা ভাই? ভাই বহুত ঝামেলা। আছি একটা টিলার চূড়ায়, আর এখানেই ক্যাম্পিং করতেছি। কিছুক্ষণ আগেই খাবার দাবার খেলাম, অনেকক্ষণই আড্ডা দিলাম, গল্প করলাম। আমরা দুইজন আছি এই টেন্টের ভিতরে, আর ক্যাম্প সাইট আছে কিন্তু আমাদের পাশেই। আমাদের নিরাপত্তার জন্যই এই জায়গাটা আমরা বাছাই করছি। আমরা কিন্তু সারাদিন এই তাঁবু কাঁধে করে ঘুরে বেড়াইছি। তো ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। গুড মর্নিং সবাইকে। শ্রীমঙ্গলে অসংখ্য টিলা আছে, এর মধ্যেই একটা টিলাতে আমরা গতকাল রাতে ক্যাম্পিং করছি আর খাবার টাবার রান্না করছি, অনেক এনজয় করছি কালকে রাত্রে। আজকে কিন্তু ওইরকম কোনো কুয়াশাই নেই। তো গতকাল রাত্রে তো আমি আপনাদের দেখাইতে পারি নাই যে আমরা কোন জায়গাটা ক্যাম্প করছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। শ্রীমঙ্গলের কুয়াশায় মোড়া সোনালী সকাল, ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে প্রকৃতির এক মায়াবী রূপ। চারপাশে সারি সারি সবুজ চায়ের বাগান, আর তার মাঝ দিয়ে নরম আলো ছড়িয়ে সূর্যের শান্ত উদয়। কুয়াশার পর্দা ভেদ করে আসা সেই আলো প্রকৃতিকে রাঙিয়ে দেয় অপার্থিব সৌন্দর্যে, যেখানে প্রতিটি মুহূর্ত নিঃশব্দে ছুঁয়ে যায় প্রকৃতিপ্রেমীদের হৃদয়। অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিক থেকে চলে যাব আজকের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। গতকাল রাত্রে আমরা যে রান্না করছি সেখানে কিছু ময়লা হয়েছে, সেগুলো কিন্তু আমরা নির্দিষ্ট স্থানে ফেলে রেখে গেছি। তো আপনারা যদি আসেন অবশ্যই পরিবেশকে বাঁচাবেন আর নিজেরাও বাঁচবেন। আর আমরা এখন আমাদের তাঁবুটা গুছাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ক্যাম্প সাইটে নিজেদের তাঁবুতেই ছিলাম, তবে তাদের জায়গায় থাকার জন্য জনপ্রতি 200 টাকা করে দিতে হয়েছে। ক্যাম্প সাইট থেকে বের হয়ে আমরা হাঁটা ধরলাম। কিছু দূর যেতেই 700 টাকায় একটি সিএনজি ভাড়া করে রওনা দিলাম কুলাউড়া উপজেলার আসকরাবাদ বাজারের উদ্দেশ্যে। সরাসরি ক্যাম্পিং সাইট থেকে চলে আসছি আসকরাবাদ বাজার। এটা হলো পিছনে যেই বাজারটা দেখতেছেন, ছোট্ট একটা বাজার। এখান থেকে একটা লোকাল লোককে নিয়ে আশেপাশে কিছু পুঞ্জি, কিছু পাড়া ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের, যেখানে বসবাস করে বিভিন্ন খাসিয়া সম্প্রদায়ের লোকেরা, তাদের দুর্গম পাহাড়ে জীবনযাপন আর সব কিছুই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আসকরাবাদ যেই বাজার আছে সেখান থেকে বেরিয়ে গেছি, আর এই যে ভাই থাকবে আজকে সাথে। ভাই এটা হাই দেন। হ্যালো, হ্যাঁ, ভাইয়ের নাম কি? মোহাম্মদ আখলিফ। প্রায় 10 মিনিটের মতো হবে হাঁটতেছি, আর এখানে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়, আর আশেপাশে ছোট বড় অনেক টিলাই দেখা যাচ্ছে। আর এই যে সামনে দেখেন, এরকম কাঁচা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। প্রকৃতির গভীরে যেতে হলে হাঁটতে হবে আরো অনেক দূরের পথ। চারপাশে ছড়িয়ে আছে ছোট বড় টিলা, আর তার মাঝ দিয়ে চলে গেছে সৌর মাটির রাস্তা। সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি নির্মল আর শান্ত পরিবেশের ভেতরে, যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। প্রায় 40 মিনিটের উপরে হবে হাঁটার পর। এই
ফুটিছড়া গ্রামটা আছে, এখানে চলে আসছে। এখানে খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। কেমন আছো তোমরা? ভালো আছো? গ্রামটি আকারে বেশ বড় এবং দেখতে অসাধারণ সুন্দর। বেশ উঁচু স্থানে অবস্থিত এই জনপদ, চারপাশে টিলা আর সবুজের বিস্তার। এখানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যাদের অধিকাংশই খ্রিস্টান ধর্মের অনুসারী। এই এলাকার মানুষের প্রধান পেশা জুম চাষ, পাশাপাশি পান চাষও এখানে বেশ জনপ্রিয়। ফুটিছড়ি যে গ্রামটা আছে এটার একদমই লাস্টের দিকে একটা মাঠ রয়েছে, এখানে ফুটবল খেলা হয়। এই যে দেখেন, ওনারা ফুটবল খেলে এই গ্রামের মানুষেরা। আর এখান থেকে ওই যে দূরে কালা পাহাড় দেখা যায়। গ্রামের নাম কি ভাইজান? এই যে উপরে একটা। কোথা থেকে নিয়ে আসলেন এগুলা? জুম থেকে যাচ্ছি পুরান চলতা নামের একটা গ্রামে। এদিকে আমরা আজকে গ্রামগুলো ঘুরে দেখতেছি। আসলে সবসময় তো পাহাড়, ঝর্ণা, ঝিরি ঘুরে দেখি, আজকে বিভিন্ন সম্প্রদায়ের গ্রামগুলো ঘুরে দেখতেছি। অসাধারণ লাগতেছে। বিভিন্ন ঝিরি আর টিলার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। চারপাশে গভীর নীরবতা, প্রকৃতি যেন নিজের ছন্দে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। স্বচ্ছ পানির ঝিরি, সবুজে মোড়া টিলা আর নির্মল বাতাস মিলিয়ে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। রাস্তা এখনো অনেক বাকি, তবুও এই মনোরম দৃশ্য যেন ক্লান্তিকে ভুলিয়ে দেয়। আসকরাবাদ থেকে প্রায় 2 ঘন্টা লাগছে এই জায়গাটাতে হেঁটে আসতে। আর এই যে সামনে রয়েছে একটা পাড়া। কি অবস্থা, ভালো আছেন দাদা? এই তো আপনাদের এখানে এখানে কয়টা ফ্যামিলি আছে দাদা? 30টা আছে। 30টা ঘর। মানুষ 200 মানুষ আছে। পুরুষ মানুষের লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা না? আর মহিলা লয়ে গেলে 2 ঘন্টা পুরা লাগে। 2 ঘন্টা লাগে। হ্যাঁ, আমাদের তো 2 ঘন্টাই লাগলো। পুরান চতলা নামের যে পাড়াটা আছে সেটাতে প্রবেশ করে গেছি। এখানে 30টা ঘর আছে আর কি। 200-র মতো লোক বসবাস করে এখানে। এখানে বেশিরভাগ লোকেরাই গারো সম্প্রদায়ের। 2 ঘন্টার দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছে গেছি এই পথের অনেক গভীরে অবস্থিত একটি পাড়ায়। এখানে প্রায় 30টিরও বেশি ফ্যামিলি বসবাস করে। এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় সিলেটের সর্বোচ্চ চূড়া কালা পাহাড়। এই গ্রামের বেশিরভাগ মানুষ গারো সম্প্রদায়ের এবং তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। সরল জীবনযাপন, প্রকৃতির উপর নির্ভরশীলতা আর পারস্পরিক সহযোগিতাই তাদের দৈনন্দিন জীবনের অংশ। এখানে একটি ছোট্ট বাঁশ ও টিনের তৈরি স্কুল রয়েছে, সেটা দেখে সত্যি মনটা ভারী হয়ে উঠল। স্বপ্ন আছে, শিশুদের হাসিও আছে, কিন্তু সুযোগ সুবিধা খুবই সীমিত। দাদা, এটা কি স্কুল আপনাদের? হ্যাঁ, এখানে 5 পর্যন্ত পড়ে না? আর দাদা হলো এই স্কুলের সভাপতি। আপনাদের প্রধান কাজ কি জুম? হ্যাঁ, আমরা প্রধান কাজ হলো জুম। এখন এখানে কতজন পড়াশোনা করে এই স্কুলে? এখানে প্রায় 35 জনের মতো। এই যে এটা হলো এই পাড়ার স্কুল। দেখেন কি অবস্থা স্কুলের। পানি কি নিচ থেকে আনতে হয়, ঝিরি থেকে? এই ঝর্ণা থেকে। ঝর্ণা থেকে আনতে হয়। আপনার অসুস্থ হইলে কি করেন? মাচাই করে নিয়ে যান? যে যেমন যে দোলনা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোলনা মাঝে নিয়ে তারপরে আমরা দুইজন কাঁধে করে নিয়ে যান। এখান থেকে তো 1-1.5 ঘন্টা লাগে মনে হয় হ্যাঁ গাড়ির জায়গায় পৌঁছাইতে, না? গাড়ি চালিয়ে পৌঁছাতে 1-1.5 ঘন্টা, আরো বেশি লাগে। আরো বেশি লাগে। পাড়াটা ঘুরে দেখে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের সূর্য অস্ত যাওয়ার আগেই পৌঁছাতে হবে আসকরাবাদ বাজারে। বেশি দেরি করলে সেই জায়গা থেকে গাড়ি পেতে খুব বেশি সমস্যা হবে।